আসসালামু আলাইকুম। আমি হারিসুল ইসলাম একাডেমিক লিগের পক্ষ থেকে আজকের ক্লাসে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমরা নিয়ে আসছি আপনাদের জন্য ইন্টারমিডিয়েট অ্যাকাউন্টিংয়ের চতুর্থ অধ্যায় কারেন্ট লায়াবিলিটিস অ্যান্ড কন্টিনজেন্সিসের দ্বিতীয় ক্লাস। এই অধ্যায়ের প্রথম ক্লাসে আমরা এই অধ্যায়ের যে সূত্রগুলো এবং বেসিক যে ধারণা সেগুলো কিন্তু আপনারা গত ক্লাসে করেছিলেন। তো আজকের ক্লাসে আমরা এই অধ্যায়ের পরবর্তী কিছু অঙ্ক সমাধান করব এবং সেই সূত্রগুলোই আরেকবার আলোচনা করব। তো আপনারা সবাই চেষ্টা করবেন ক্লাসটি মনোযোগ সহকারে করার জন্য। আমরা আমাদের ক্লাসের মূল আলোচনায় চলে যাচ্ছি। তাহলে এই ক্ষেত্রে আমরা গত ক্লাসে যে সূত্রগুলো আপনাদের দেখিয়েছিলাম যে কারেন্ট লায়াবিলিটিস বা চলতি দায় বলতে এই অধ্যায়ে আমাদের মূলত নোট ইস্যু সংক্রান্ত লেনদেনগুলো লিপিবদ্ধ করতে হয়। তো নোট আবার কয়ভাবে ইস্যু করা যায়? দুইভাবে। একটা হচ্ছে সুদযুক্ত, আরেকটা হচ্ছে সুদমুক্ত। সুদযুক্ত নোট কোনটা? যেটা হচ্ছে ইন্টারেস্ট বিয়ারিং, এবং সুদমুক্ত বা জিরো ইন্টারেস্ট বা জিরো কুপন রেট অথবা নন ইন্টারেস্ট বিয়ারিং নোট। তো এই অধ্যায়েরই জাবেদাগুলো আমরা আজকের ক্লাসে আবারও সমাধান করব অন্য প্রশ্নের মাধ্যমে। তো আপনারা সবাই মনোযোগ সহকারে ক্লাসটি করবেন। আমরা সরাসরি চলে যাচ্ছি আমাদের 3 নম্বর প্রশ্নে। তো আজকের ক্লাসে আমরা এই প্রশ্নটা সমাধান করব। আচ্ছা, প্রথমে আমরা একটু পড়ে নিই প্রশ্নটাতে কি বলা হয়েছে। The following are selected 2021 transactions of Sin Aston Corporation. আচ্ছা, এখানে যদিও বা 2021 দেওয়া আছে, এটা 2022 হবে। 2022 এর সিন অ্যাস্টন কর্পোরেশন বা কোম্পানির এই সকল লেনদেনগুলো দেওয়া আছে 2022 সালের সেপ্টেম্বর 1 তারিখে। পারচেসড ইনভেন্টরি ফ্রম এনচিনো কোম্পানি। আচ্ছা, ইনভেন্টরি মানে কি? ইনভেন্টরি মানে হচ্ছে মজুদ পণ্য ক্রয়। আমরা যে লেনদেনগুলো বলে থাকি ক্রয় বিক্রয় হিসাব। তো পণ্য ক্রয় করলে আমরা কি হিসাব করি? ক্রয় ডেবিট, এবং যদি নগদে হয় নগদান ক্রেডিট, যদি বাকিতে হয় তাহলে অ্যাকাউন্টস পেয়েবল ক্রেডিট, যদি নোটের মাধ্যমে হয় নোটস পেয়েবল ক্রেডিট, যদি বিলের মাধ্যমে হয় বিলস পেয়েবল ক্রেডিট। এভাবে কিন্তু আমরা জাবেদাটা করে থাকি। সেই ক্ষেত্রে একটু পরিবর্তন হয়, একটু পার্থক্য হয়। কোন ক্ষেত্রে? আপনারা খেয়াল করলে দেখবেন এখানে বলা হয়েছে অ্যাগেন রেকর্ডস পারচেসেস গ্রস। আচ্ছা, এই গ্রস বলতে কি বোঝানো হচ্ছে? এই লাইনটা দ্বারা কি বোঝাচ্ছে? তো এই গ্রস বলতে আমাদের টাকা দুইভাবে লিপিবদ্ধ করা যায়। একটা হচ্ছে গ্রস বেসিস, একটা হচ্ছে নিট বেসিস। আচ্ছা, নিট আর গ্রস কি? এটা আপনাদের জন্য আমি একটা জিনিস লিখছি। এই শর্তটার কথা আপনারা সবাই এসএসসি লেভেল থেকেই মুখস্থ করে আসছেন। 210 নিট 30, এটার মানে হচ্ছে 10 দিনে পরিশোধ, 2% ডিসকাউন্ট, আর তা না হলে 30 দিনে অবশ্যই পরিশোধযোগ্য। এটা হচ্ছে এই শর্তের মানে, তাই তো? তো এই যে 2% ডিসকাউন্টের কথা বলা হয়েছে 10 দিনের ভিতরে পরিশোধ করলে, তো গ্রস মেথড আর নিট মেথডের মূল পার্থক্য কোথায়? গ্রস আর নিট, এই দুইটা যে বেসিস রয়েছে, দুইটা ভিত্তির মূল পার্থক্য কোথায়? মনে করুন আমি আপনার কাছে কত টাকার পণ্য বিক্রয় করেছি? 50,000 টাকায়। এখানে আপনার শর্ত ছিল 210 নিট 30, এরকম একটা শর্ত ছিল। তো 50,000 টাকার পণ্য আমি আপনাকে ক্রয় করেছি, আপনার কাছ থেকে 50,000 টাকার পণ্য আমি ক্রয় করেছি। শর্ত ছিল 210 নিট 30। তাহলে এই ক্ষেত্রে আমরা এটাকে লিপিবদ্ধ করব কিভাবে? প্রথমত যখন আমাদের গ্রস বেসিসে করব, আমরা ক্রয় ডেবিট করছি। আপনারা জাবেদাটাও খেয়াল করবেন এবং টাকার অ্যামাউন্টটাও খেয়াল করবেন, তাহলে আপনারা পার্থক্যটা নিজেরাই বুঝতে পারবেন। এবং যেহেতু বাকিতে ক্রয় করা হচ্ছে, ফ্রম এনচিনো কোম্পানি অন অ্যাকাউন্ট, অ্যাকাউন্ট মানে কিন্তু বাকিতে, তাহলে অ্যাকাউন্টস পেয়েবল ক্রেডিট, এখানটাতেও আমাদের অ্যাকাউন্টস পেয়েবল ক্রেডিট। যখন আমাদের গ্রস বেসিস বলবে তখন টাকার অঙ্কটা আমরা যেভাবে বসাই, আপনারা কি করতেন? 50,000 টাকা ডেবিট ও 50,000 টাকায় ক্রেডিট দিকে দেখাতেন। কিন্তু নিট বেসিসের ক্ষেত্রে যেটা করা হয়, নিট বেসিস মানে হচ্ছে যদি আপনাকে বলি যে আমি আপনার কাছ থেকে বাকিতে পণ্য ক্রয় করছি, আপনি আমাকে 2% ডিসকাউন্ট দেওয়ার কথা বলেছেন 10 দিনে যদি পরিশোধ করি, তাহলে আপনি এটা ধরে নিচ্ছেন বা আমি এটা ধরে নিচ্ছি যে অবশ্যই আমি 10 দিনের ভিতরে পরিশোধ করব, কারণ কে না চায় কিছু টাকা ছাড় পেতে? তো আমিও চাই যাতে আমি ডিসকাউন্টটা পাই। তার জন্য আমি যখন এই ক্রয়টা হিসাবভুক্ত করব, তখনই আমি এখানে 50,000 মাইনাস 50,000 গুণন 2%, এই অংশটা
আমি বাদ দিয়ে নিব। অর্থাৎ আমি যে 10 দিনে, আপনি আমাকে বলেছেন 10 দিনে যদি পরিশোধ করি 2% ডিসকাউন্ট, তো এই ডিসকাউন্টটা আমি বাদ দিয়ে নিব। আমি ধরেই নিচ্ছি যে আমি ডিসকাউন্টটা অবশ্যই পাবো, যার জন্য আমার হিসাবে আমি যখন এই ক্রয়টা লিখবো তখন ডিসকাউন্টটা বাদ দিয়ে লিখবো। সেক্ষেত্রে আমি কত টাকা লিখবো? 50,000-এর 2% অর্থাৎ 1,000 টাকা বাদ দিয়ে 49,000 টাকা। ডেবিট দিকেও 49,000, ক্রেডিট দিকেও 49,000। এটাই হচ্ছে মূলত আমাদের নিট এবং গ্রস বেসিস। যদিও বা এই জিনিসটা আপনাদের প্রশ্নে চাইনি, কিন্তু আপনাদের তো শিখতে হবে, বেসিক বিষয়গুলো জানতে হবে। না জানলে কিন্তু পরীক্ষায় যখন এখানে সামান্য পরিবর্তন করে দিবে পারচেসেস নিট বেসিস, যখন বলবে নিট বেসিসে, তখন আপনারা কি করবেন? তখন তো আপনারা ঠিকই 50,000 টাকা বসিয়ে দিবেন, আর 50,000 টাকা বসালেই ভুল হয়ে যাবে। যার কারণে আপনাদের প্রত্যেকটা পদ্ধতি শিখে রাখতে হবে, যাতে করে প্রশ্নটা সামান্য একটু পরিবর্তন করলেও আপনাদের কোনো সমস্যা হবে না অ্যান্সার করতে। তো আশা করছি গ্রস এবং নিট এই দুইটা আপনারা বুঝতে পারছেন। এরপরে দেখি আরেকটু কথা বলা হয়েছে, ইউজেস এ পিরিয়ডিক ইনভেন্টরি সিস্টেম। আচ্ছা, এখন এই পিরিয়ডিক কি এবং এটা কিভাবে আমরা করব? পিরিয়ডিক ইনভেন্টরি সিস্টেম বলতে কি বোঝায়? বোর্ডটা আমি মুছে ফেলেছি। পিরিয়ডিক, আচ্ছা, পিরিয়ডিক তো একটা পদ্ধতি, পিরিয়ডিক ইনভেন্টরি সিস্টেম, পিরিয়ডিক মজুদ পদ্ধতি, এটা বলা হয়েছে। তাহলে এর বিপরীতে কি আর কোনো পদ্ধতি আছে? যেমনটা গ্রসের ভিত্তিতে ছিল আমাদের নিট বেসিস, ঠিক একই রকম কি আর কোনো পদ্ধতি আছে? অবশ্যই আছে। সেটা আপনারাও জানেন অনেকেই, পারপেচুয়াল ইনভেন্টরি সিস্টেম। কোন পদ্ধতি? পারপেচুয়াল। তো এই পিরিয়ডিক এবং পারপেচুয়ালের মূল পার্থক্য কোথায়? পিরিয়ডিকের আমরা যে ক্রয় করেছি, আমরা কি লিখে থাকি? ক্রয় করলে পারচেজ ডেবিট, এবং যদি নগদে হয় ক্যাশ ক্রেডিট, যদি বাকিতে হয় অ্যাকাউন্টস পেয়েবল ক্রেডিট। ঠিক একই রকমভাবে যদি নোট ইস্যুর মাধ্যমে হয় নোটস পেয়েবল, যদি বিলের মাধ্যমে হয় বিলস পেয়েবল। এখন এই পারপেচুয়ালের ক্ষেত্রে আমাদের মূল পার্থক্যটা যেখানটাতে হয়, আমরা পারচেসের পরিবর্তে তখন মার্চেন্ডাইজ ইনভেন্টরি কথাটি ব্যবহার করি। মার্চেন্ডাইজ ইনভেন্টরি কথাটি ব্যবহার করি, শুধুমাত্র এতটুকু পার্থক্য, পারচেসের পরিবর্তে মার্চেন্ডাইজ ইনভেন্টরি। বাকি জিনিসগুলো একই থাকবে, যদি নগদে হয় ক্যাশ, আর যদি বাকিতে হয় তাহলে অ্যাকাউন্টস পেয়েবল। তো আমরা এতটুকুই পার্থক্য। তো সেই ক্ষেত্রে আপনাদের যেহেতু বলা হয়েছে পিরিয়ডিক ইনভেন্টরি সিস্টেম এবং গ্রস বেসিস, তার মানে 50,000 টাকায় লিখবো, এই যাবে তা লিখবো পারচেজ ডেবিট, যদি নগদে হয় ক্যাশ, আর যেহেতু এটা বাকিতে হয়েছে অ্যাকাউন্টস পেয়েবল। তো আমরা এতটা সময় কেন ব্যয় করলাম? যাতে করে আপনারা এখানটাতে তো সহজ পদ্ধতি বলা হয়েছে, কিন্তু ব্যতিক্রম যে পদ্ধতিগুলো আছে সেগুলোর সাথেও যাতে আপনারা পরিচিত হন। তো এতে করে কি হচ্ছে, আপনারা যখন অঙ্ক সমাধান করবেন, ভিন্ন পদ্ধতি দেখবেন, তখন আপনারা বুঝতে পারবেন এটা কিন্তু এই পদ্ধতি না, এটা কিভাবে সমাধান করতে হবে আপনারা এই ক্লাসে জেনে গেলেন। তো আমরা এখন চলে যাই আমাদের মূল সমাধানে। সেপ্টেম্বর 1-এ এটা জাবেদা করতে বলা হয়েছে, জাবেদাটা আপনারা সবাই পারবেন এখন। এরপরে অক্টোবর 1-এ বলা হয়েছে ইস্যু ডে টাকা 50,000, 12% নোট টু এনচিনো ইন পেমেন্ট অফ অ্যাকাউন্ট। অর্থাৎ মনে করুন আপনি হচ্ছেন এনচিনো কোম্পানি, আপনি আমার কাছে টাকা পাবেন অ্যাকাউন্টস পেয়েবল আকারে। কত টাকা পাবেন? 50,000 টাকা। আমি আপনার দায়টা পরিশোধ করছি নোট ইস্যুর মাধ্যমে, অর্থাৎ আপনার দায়টা দায় আকারেই থাকবে, কিন্তু আমি একটা জায়গা থেকে আরেকটা জায়গায় ট্রান্সফার করছি। তাহলে আমরা জাবেদাগুলো একটু দিব। প্রথমে রয়েছে আমাদের 2022 সাল সেপ্টেম্বর 1 তারিখের বাকিতে ক্রয়, তাহলে আমরা পারচেজ ডেবিট, এবং যেহেতু বাকিতে হয়েছে তাই অ্যাকাউন্টস পেয়েবল, সংক্ষেপে এপি দ্বারা প্রকাশ করা হয়, ক্রেডিট করব। টাকার পরিমাণ যেহেতু গ্রস, তাহলে পুরো অ্যামাউন্ট বসে যাবে 50,000 টাকায়। এটা ছিল আমাদের প্রথম জাবেদা। এটার ক্ষেত্রে আমরা লিখতে পারি টু রেকর্ড, যদিও বা রেকর্ড অনেকেই দেই না, এটা দেওয়ার দরকারও পড়ে না, তো আপনাদের যদি সময় থাকে চেষ্টা করবেন রেকর্ডটা দেওয়ার জন্য। টু রেকর্ড পারচেস অন অ্যাকাউন্ট, বাকিতে ক্রয়। এরপরে আমাদের অক্টোবর 1 তারিখে বলা হয়েছে নোট এর মাধ্যমে আপনি যে টাকাটা পেতেন, আপনি আমার কাছে টাকা পাবেন কি হিসাবে? অ্যাকাউন্টস পেয়েবল, প্রদেয় হিসাব। এখন আমি এই প্রদেয় হিসাবটাকে ডেবিট করে দিব। তার কারণ কি? কারণ আমার দায়টা কমে যাচ্ছে, প্রদেয় হিসাবটা কমে যাচ্ছে, তাই এটা ডেবিট করে দিব। বৃদ্ধি পাচ্ছে কি? নোটস পেয়েবল, প্রদেয় নোটের টাকা বৃদ্ধি পাচ্ছে, প্রদেয় নোটের যে দায় সেটা বৃদ্ধি পাচ্ছে।
অর্থাৎ আমার একটা দায় কমতেছে আর একটা দায় বৃদ্ধি পাচ্ছে। কত টাকা? 50,000 টাকা। 50,000 ডেবিট, 50,000 ক্রেডিট। এর পরবর্তীতে আমাদের বলা হয়েছে অক্টোবর 1 তারিখে বরোড টাকা 50,000 টাকা ধার করেছি, তার মানে কি আমি নগদ টাকা নিচ্ছি 50,000 কার কাছ থেকে, কিভাবে একটু দেখব। ফ্রম দ্য শোর ব্যাংক বাই সাইনিং এ 12 মান্থ নন ইন্টারেস্ট বিয়ারিং টাকা 56,000 নোট। অর্থাৎ আমি 56,000 টাকার একটা নোট আপনাকে দিচ্ছি। মনে করুন এটা হচ্ছে একটা নোট, এটার মূল্য 56,000 টাকা এখানে লেখা রয়েছে। আমি এই নোটটা আপনাকে দিচ্ছি কয় মাসের জন্য? 12 মাসের জন্য। এবং আপনার কাছ থেকে কত টাকা নিচ্ছি? 50,000 টাকা নিচ্ছি। 56,000 টাকার জিনিস দিয়ে আমি আপনার কাছ থেকে 50,000 টাকা নিচ্ছি, অর্থাৎ 6,000 টাকা কম নিচ্ছি। এই 6,000 টাকা যে কম নিচ্ছি এটাকে আমরা বলবো ডিসকাউন্ট অন নোটস পেয়েবল, যেটা আমরা গত ক্লাসে শিখেছিলাম। যারা আপনারা গত ক্লাস করেননি অবশ্যই করবেন, কারণ সেখানেও কিন্তু আমরা এই অধ্যায়ের সূত্রগুলো বেসিক থেকে আলোচনা করেছি। তো আপনারা অবশ্যই প্রথম ক্লাস করলে এই ক্লাসটা আপনারা 50% সহজে বুঝে যাবেন। 50% কম পরিশ্রম করে এই ক্লাসটা সহজে বুঝতে পারবেন। তো অক্টোবর 1-এ আমরা 50,000 টাকা ধার করেছি, তাহলে আমরা ক্যাশ নিচ্ছি, ডেবিট 50,000 টাকা নগদ বৃদ্ধি পাচ্ছে। এরপরে যখন সুদের হার উল্লেখ থাকবে না সেটাকে আমরা নন ইন্টারেস্ট বিয়ারিং বলেই দিই। প্রশ্নে যদি নাও থাকে তাও আমরা ধরে নিই ওটা নন ইন্টারেস্ট। তাহলে সেই ক্ষেত্রে আমরা ডিসকাউন্ট দিচ্ছি কত টাকা? ডিসকাউন্ট অন নোটস পেয়েবল, ডিসকাউন্ট অন নোটস পেয়েবল ডেবিট, এবং সর্বশেষ আমাদের নোটস পেয়েবল ক্রেডিট। টাকার পরিমাণটা কত হচ্ছে আমাদের এই ক্ষেত্রে? আমাদের ক্যাশ কলামে টাকা বসে যাবে। আমি কত টাকা নিয়েছি আপনার কাছ থেকে? 50,000। কত টাকা কম নিয়েছি আপনার কাছ থেকে? 6,000 টাকা কম নিয়েছি। যেহেতু আমি আপনাকে 56,000 টাকার একটা জিনিস দিয়ে 50,000 টাকা নিয়েছি, তার মানে 6,000 টাকা কম নিয়েছি। এটাকেই আমরা ডিসকাউন্ট নামে বলবো। এরপরে আপনার কাছে আমি যেই নোটটা দিয়েছি সেটা মূলত কত টাকা ছিল? 56,000 টাকা। এটা আমরা ক্রেডিট করে দিব। তো আমাদের এই তিনটা ছিল মেন জাবেদা। এরপরে কি বলা হয়েছে আমরা একটু ইনস্ট্রাকশন দেখব। এতে বলা হয়েছে প্রিপেয়ার জার্নাল এন্ট্রিজ ফর দ্য সিলেক্টেড ট্রানজ্যাকশনস অ্যাবভ, অর্থাৎ উপরিউক্ত যে তিনটা লেনদেন, এই তিনটা লেনদেনের আমাদের জাবেদা দিতে বলা হয়েছে, যেটা আমরা ইতিমধ্যে করেছি। এরপরে বলা হয়েছে বি নম্বরে প্রিপেয়ার অ্যাডজাস্টিং এন্ট্রিজ, অর্থাৎ সমন্বয় দাখিলা দাও অ্যাট ডিসেম্বর 31, অর্থাৎ ডিসেম্বর 31 তারিখে আমাদের সমন্বয় জাবেদা দিতে হবে। তো যারা আমরা গত ক্লাস করেছিলাম তারা কিন্তু এটা খুব সহজেই সমাধান করতে পারবে। সমন্বয় জাবেদা বলতে আমাদের যে কয় মাসের সুদ বকেয়া রয়েছে অথবা যে কয় মাসের ডিসকাউন্ট অ্যামোর্টাইজ বা অবলোকন করতে হবে তার জন্য জাবেদা দিতে হবে। তো এটা আমরা কিভাবে দিব? আমরা বোর্ডটা মুছে ফেলছি। এই ক্ষেত্রে আমাদের ডিসেম্বর 31-এর জাবেদা প্রথমে আমরা অক্টোবর 1 তারিখে যে ইন্টারেস্ট বিয়ারিং অর্থাৎ সুদযুক্ত নোট ইস্যু করেছিলাম তার জন্য সুদের একটা জাবেদা দিতে হবে। এই ক্ষেত্রে সুদের টাকা কিন্তু আমি নগদে পরিশোধ করছি না, বকেয়া থাকতেছে। কারণ আপনারা সবাই জানেন সমন্বয় জাবেদা বলতে বকেয়া ও অগ্রিম আয় ব্যয়গুলোই এর জাবেদা করাই হচ্ছে সমন্বয় জাবেদা। তো এই ক্ষেত্রে আমাদের বকেয়া থাকতেছে কি? ইন্টারেস্ট এক্সপেন্স। তো যেহেতু এটা ব্যয় তাই আমরা ব্যয় নামে ডেবিট দিকে লিখবো ইন্টারেস্ট এক্সপেন্স ডেবিট, এবং ব্যয় বকেয়া থাকলে প্রতেয় ব্যয় ক্রেডিট আকারে দেখাতে হয়। তো ইন্টারেস্ট পেয়েবল আমরা ক্রেডিট দিকে দেখাবো। আচ্ছা, আমাদের কত টাকা বকেয়া থাকতেছে? তো আমাদের আগে একটু হিসাব করব। কি হিসাব করব? অক্টোবর 1 তারিখে আমি আপনাকে নোট দিয়েছি, ডিসেম্বর 31 তারিখে আমি হিসাব করছি, তাহলে কয় মাসের হিসাব করছি আপনারা একটু আমাকে খেয়াল করবেন যে অক্টোবর 1 তারিখ থেকে আমরা ডিসেম্বর 1 তারিখ পর্যন্ত, ডিসেম্বর 31 তারিখ পর্যন্ত, অক্টোবর 1 থেকে ডিসেম্বর 31 তারিখ পর্যন্ত মূলত কয় মাসের জন্য সমন্বয় জাবেদাটা দিব? অক্টোবর 1 থেকে ডিসেম্বর 31 পর্যন্ত যদি আমরা হিসাব করি তাহলে দেখব 3 মাস। তাহলে আমরা এখানে কয় মাসের সমন্বয় জাবেদা দিচ্ছি? 3 মাসের সমন্বয় জাবেদা দিচ্ছি। আমরা কয় মাসের? 3 মাসের সমন্বয় জাবেদা দিব। তাহলে 3 মাসের জন্য আমাদের জাবেদাটা অ্যামাউন্ট কিভাবে বের করব? 50,000 টাকা গুণ 9%, সরাসরি সুদের হার আমরা 1 বছরের বের করব। এরপরে এটাকে আমরা
12 দিয়ে ভাগ এবং যেই কয় মাসেরটা আমরা বের করতে চাচ্ছি, 3 মাসেরটা বের করতে চাচ্ছি, তাহলে 3 দিয়ে গুণ করব, তাহলে আমরা পেয়ে যাব আমাদের সুদের পরিমাণ। ঠিক একইভাবে আমাদের ডিসেম্বর 31-এ আরো একটা জাবেদা দিতে হবে। তো এই ক্ষেত্রে আমাদের টাকার পরিমাণ হবে 50,000 গুণ 12% 6,000 টাকা। এটাকে আবার 12 দিয়ে ভাগ 3 দিয়ে গুণ করলে আমরা পাবো 1500 টাকা। এরপরে আমাদের আরেকটা যে জাবেদা দিতে হবে ডিসকাউন্ট অ্যামোর্টাইজের জন্য। তো ডিসকাউন্ট অ্যামোর্টাইজেশনের জন্য আমরা জাবেদা দিয়ে থাকি ইন্টারেস্ট এক্সপেন্স ডেবিট এবং ডিসকাউন্ট অন নোটস পেয়েবল ক্রেডিট। তো এই ক্ষেত্রে আমরা টাকার অ্যামাউন্টটা কিভাবে হিসাব করব? আমরা কত টাকা ডিসকাউন্টে দিয়েছিলাম, আপনাকে নোটটা আমি কত টাকা ডিসকাউন্টে দিয়েছিলাম 6,000 টাকা। এটা কয় মাসের জন্য দিয়েছিলাম? 12 মাসের। তাহলে 12 দিয়ে ভাগ করব এবং আমরা কয় মাসেরটা বের করছি, আমরা 3 মাসেরটা হিসাব করছি, তাহলে 3 দিয়ে গুণ করব। 6,000 গুণন 3 ভাগ 12, তাহলে আমরা পাবো 1,500 টাকা। আচ্ছা, এই ছিল আমাদের জাবেদা। এরপরে কি বলা হয়েছে? সি নম্বরে বলা হয়েছে কম্পিউট দ্য টোটাল নেট লায়াবিলিটি টু বি রিপোর্টেড অন দ্য ডিসেম্বর 31 ব্যালেন্স শিট ফর দ্য ইন্টারেস্ট বেয়ারিং নোট, অর্থাৎ সুদযুক্ত নোটের জন্য, এবং দ্য নন ইন্টারেস্ট বেয়ারিং নোট, সুদমুক্ত নোটের জন্য। তাহলে আমাদের এখানে দায় পাশে দেখাতে হবে সুদযুক্ত নোট ও সুদমুক্ত নোট আমরা কিভাবে এখানে উপস্থাপন করব ব্যালেন্স শিটে, সেটাই বলা হয়েছে। তো আমরা ব্যালেন্স শিট প্রেজেন্টেশন দেখব। আমি বোর্ডটা মুছে ফেলছি, আমরা এখন ব্যালেন্স শিট প্রেজেন্টেশনে চলে যাব। তো এই ব্যালেন্স শিট প্রেজেন্টেশনের জন্য আমরা যে জাবেদায় যে টাকার অ্যামাউন্টগুলো করেছিলাম সেগুলোও কিন্তু আমাদের মনে রাখতে হবে, সেগুলো আমাদের অবশ্যই মনে রাখতে হবে। তো এখন আমরা এটার ব্যালেন্স শিট প্রেজেন্টেশন দেখাচ্ছি। অ্যাকাউন্ট টাইটেলস, টাকা। এই ক্ষেত্রে ব্যালেন্স শিট, যেটাকে আমরা সংক্ষেপে বিএস দ্বারা প্রকাশ করি, ব্যালেন্স শিট অ্যাজ অ্যাট ডিসেম্বর 31, 2022 সিন অ্যাস্টন কর্পোরেশনের। তো এখানে আমাদের দায় পাশ দেখাবো, তাহলে আমরা লায়াবিলিটি সেকশন করছি। এখন এই দায় পাশে আমরা প্রথম দায় দেখাচ্ছি নোটস পেয়েবল। নোটস পেয়েবল আমরা প্রথমটা দেখাচ্ছি অক্টোবর 1 তারিখে, যেটা আমাদের ইন্টারেস্ট বেয়ারিং ছিল। নোটস পেয়েবল, এখানে আমরা ব্র্যাকেট দিয়ে এটা উল্লেখ করতে পারি যে এটা ইন্টারেস্ট বেয়ারিং কিনা। ইন্টারেস্ট বেয়ারিং নোট কত টাকা ছিল আমাদের? 50,000 টাকার নোট আমি ইস্যু করেছিলাম। এর সাথে আমার যোগ করতে হবে ওই যে আমি ডিসেম্বর 31 তারিখে সমন্বয় বকেয়া ব্যয়ের জন্য জাবেদা দিয়েছিলাম, সেই ইন্টারেস্ট পেয়েবলের টাকাটা। ইন্টারেস্ট পেয়েবলের টাকাটা এটা আমরা যোগ করে দিব এখানে। তো ইন্টারেস্ট পেয়েবল আমাদের কত টাকা? আমরা জাবেদা করেছিলাম 1,500 টাকা, যোগ করলে হবে 51,500 টাকা। এটাই কিন্তু আমাদের টোটাল ইন্টারেস্ট বিয়ারিং নোটের দায়। এরপরে আমাদের নন ইন্টারেস্ট বিয়ারিং নোটের ক্ষেত্রে আমরা একই কথা লিখবো, নোটস পেয়েবল। এটা আমি উল্লেখ করে দিচ্ছি ব্র্যাকেট দিয়ে, নন ইন্টারেস্ট বিয়ারিং, নন ইন্টারেস্ট বিয়ারিং নোট। এবং আমাদের এর সাথে আবার ডিসকাউন্টটা বিয়োগ করতে হয়। ডিসকাউন্টের কোন টাকাটা বিয়োগ করতে হয়? তো আপনারা সহজভাবে মনে রাখবেন, ডিসকাউন্টের যতটুকু টাকা আমরা অবলোকন করিনি সেটা বিয়োগ করতে হয়। অর্থাৎ আমাদের তো ডিসকাউন্ট প্রথমে ডেবিটে লেখা হয়, তারপরে যে কয়বার অবলোকন করা হয় ক্রেডিটে লেখা হয়। তো ডেবিট দিকে যত টাকা অবশিষ্ট থাকবে সেটাই আমরা বিয়োগ করব। ডেবিট দিকে আমরা ডিসকাউন্ট কত টাকা লিখেছিলাম মনে আছে আপনাদের? 6,000 টাকা। ক্রেডিট দিকে কত টাকা ডিসকাউন্ট ভাবে লিখেছিলাম? 1,500 টাকা। তাহলে ডেবিট ক্রেডিটের পার্থক্য করলে ডেবিট দিকে কত টাকা থাকবে? 4,500 টাকা। এটাই আমরা মূলত বাদ দিয়ে দেখাবো। কিভাবে? আচ্ছা, আমি নোট ইস্যু করেছিলাম কত টাকার? 56,000 টাকা। ডিসকাউন্ট অন নোটস পেয়েবল, এটা বিয়োগ করতে বলা হয়েছে। তো বিয়োগ করব কত টাকা? প্রথমে আমি ডেবিট করেছিলাম 6,000, এখান থেকে
আগে আমরা যত টাকা ক্রেডিট করেছি অর্থাৎ অ্যামোর্টাইজ করেছি সেটা বাদ দিয়ে দিব। বাদ দিয়ে আমরা পাচ্ছি 4,500 টাকা। এটাই আমরা এখন এখানে বিয়োগ করব। বিয়োগ করলে আমাদের কত টাকা হচ্ছে তাহলে? 51,500। এই দুইটা চাইলে আপনারা যোগ করে টোটাল লায়াবিলিটিস দেখাতে পারেন, অথবা যোগ না করে এরকমটা রাখলেও হচ্ছে। আপনারা চাইলে এই দুইটা যোগ করে দেখাতে পারেন, অথবা আমরা চাইলে এই দুইটা যোগ না করেও এরকম ভাবে সরাসরি রাখতে পারছি। তো যদি যোগ করি তাহলে আমাদের কত টাকা হচ্ছে? এই ক্ষেত্রে আমাদের টাকা হবে 1,03,000। তো আজকের ক্লাসে আমরা এই অঙ্কটি শিখলাম, আমাদের সি পার্টের একটা প্রশ্ন, যে আমাদের ব্যালেন্স শিট কিভাবে করতে হয় অথবা আমাদের জাবেদা কিভাবে আসবে। তো আজকের ক্লাসটি করে আশা করছি আপনারা সবাই উপকৃত হবেন। সবাইকে আজকের মতন এখানেই বিদায় জানাবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।